ভবিষ্যৎ প্রজন্ম যদি সেই কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হয় বা বঞ্চিত থাকে, তাহলে তাকে আমরা বলছি নন সাস্টেইনেবল অথবা আনসাস্টেইনেবল। আর যদি বর্তমান কর্মকাণ্ড দ্বারা ভবিষ্যৎ প্রজন্ম প্রভাবিত না হয়, ক্ষতির সম্মুখীন না হয়, বঞ্চিত না হয়, তাহলে সেই আ তাকে আমরা বলছি সাস্টেইনেবিলিটি অথবা সাস্টেইনেবল। সেটা হতে পারে উন্নয়নের ক্ষেত্রে হলে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, হ্যাঁ? সংস্কৃতির ক্ষেত্রে হলে সাস্টেইনেবল কালচার, যদি সেটা পরিবেশগত দিক থেকে হয় তাহলে সাস্টেইনেবল এনভায়রনমেন্ট, ওকে? তাহলে এই যে সাস্টেইনেবিলিটি আপনারা জানেন, this sustainability works deeply in environmental economics. এনভায়রনমেন্টাল ইকোনমিক্স এ সাস্টেইনেবিলিটির ইস্যুটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হয়। সেই চ্যাপ্টারটা আমরা এখন এখানে পড়বো। আসলে আমাদের সাস্টেইনেবিলিটি প্রবলেমটা কোন, কোন জায়গা থেকে উৎপত্তি লাভ করে। প্রথমত হলো আপনারা জানেন যে ফার্স্ট ওয়ান ইস দ্য ইকোনমি এনভায়রনমেন্ট ইন্টারডিপেন্ডেন্স। আর ইউ হিয়ারিং মি? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? Yes, জি sir. স্যার। जी, sir. স্যার। Is it clear to you to understand? ইয়েস স্যার। जी, sir. জি স্যার। মানে সবাই একটু একটু অনলাইন ক্লাসগুলো আসলে ইফেক্টিভ হওয়ার জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আপনাকে খাতা এবং কলম সামনে রাখতে হবে আর কনসেনট্রেশনটা দিতে হবে। সারাদিন যেহেতু আসলে ক্লাস থাকে, সারাদিন আসলে কনসেনট্রেশন দেওয়াটা অনলাইনে সো টাফ। আবার আমাদের জন্য সারাদিন অনলাইনে ক্লাস নেওয়া ভেরি টাফ। আমি যেমন সকাল থেকে অলরেডি ৩ টা ক্লাস নিয়ে ফেলছি। মানে আমার আ মানে ক্লাস নেওয়ার যে আসলে স্ট্যামিনা যাকে বলা হয়, এগুলো আসলে মানে সারাক্ষণ মানে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা, তারপরে হলো আ মানে বলা বা সারাক্ষণ বলতে থাকা, দিস বোরিং। তারপরেও যেহেতু নাই মামার চেয়ে কানা মামা ভালো মানুষ বলে, অথবা যেখানে পরিবেশ পরিস্থিতি একেবারেই খারাপ সেই জায়গায় অন্তত আমার ছাত্ররা যাতে বঞ্চিত না হয় সেজন্যই হয়তোবা অনলাইন সিস্টেমটা রাখা হয়েছে। হোয়াটএভার ইট ইস, আমরা সেদিকে যাচ্ছি না। তো একটু, একটু কনসেনট্রেট করবেন আপনারা। ক্লাসে যেমন গত ক্লাসে আমি দেখছি মাশাআল্লাহ আমার ছাত্ররা অত্যন্ত কনসেনট্রেশন দিয়েছে এবং তারা আমাকে প্রশ্ন করে ৫ তারার উপরে। আমার মনে আছে। আপনারা খুব কনসেনট্রেশন দিয়ে কথাগুলো শুনেছিলেন। সেই জায়গায় আমরা একটু ফোকাস করেই একটু 100% তো পাবেন না, অন্তত 50 থেকে 60% ও যদি কনসেনট্রেশন রাখতে পারেন আমরা কিছুটা শিখতে পারবো ইনশাআল্লাহ। তাহলে ইকোনমি এনভায়রনমেন্ট ইন্টারডিপেন্ডেন্স মানে কি? মানে হচ্ছে আপনি যে মানে যে ধরনের ইকোনমিক পলিসি নেন না কেন, সবগুলোর সম্পর্ক কিন্তু পরিবেশের সাথে। আবার পরিবেশ যত ধরনের যেকোনোভাবেই পরিবেশের সাথে যে একটা লিঙ্ক, সেই লিঙ্কটা মূলত ইকোনমির সাথেই। কিভাবে? আপনি দেখেন এনভায়রনমেন্ট কাকে বলে? আপনার আশেপাশে চারপাশে যা কিছু আছে সবকিছুই হচ্ছে আপনার এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট আবার পলিউটেড এবং ক্লিন এনভায়রনমেন্ট দুটো হতে পারে। অথবা এনভায়রনমেন্ট সাস্টেইনেবল, আনসাস্টেইনেবল সেটাও হতে পারে। তো এই যে ইকোনমি থেকে এনভায়রনমেন্ট এর একটা লিঙ্ক আপ, এটা কিভাবে? এটা ইন্টারডিপেন্ডেন্স কেন? কারণ আপনি জানেন, আপনি যখনই যেকোনো ধরনের ইকোনমিক পলিসি আপনি নেবেন, মনে করেন আপনাকে খেতে হবে, আপনার খাবার লাগবে, আপনাকে রাইস লাগবে, আপনাকে চাষ করতে হবে, আপনাকে মাছ খাবেন, আপনি মাছ ধরে নিয়ে আসতে হবে প্রকৃতি থেকে। আপনার গাছ লাগবে, গাছ কেটে নিয়ে আসতে হবে আপনাকে। তারপরে আপনার নতুন, নতুন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট লাগবে। তাহলে এই ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট আপনাকে এনভায়রনমেন্ট এর মধ্যেই সেই ইন্ডাস্ট্রি গুলোকে সেট আপ করা লাগবে। আপনি নৌকায় করে মনে করেন সুন্দরবন ভিজিট করতে যেতে হতে পারে। তাহলে নৌকার পানি আ আ পলিউশন হতে পারে বা নৌকার পানিতে আপনাকে সে নৌকায় করে সেখানে যেতে হবে। তার নৌকার করে গেলে সেখানে আপনার পরিবেশ দূষিত হওয়ার সম্ভাবনা থেকে যায়। হ্যাঁ? তারপরে হলো অর্থাৎ every time you are interrelated with the environment from production process to consumption of the product. অর্থাৎ আপনার প্রোডাকশন প্রসেস থেকে শুরু করে সর্বশেষ পর্যন্ত আপনি এনভায়রনমেন্ট এর সাথে আপনার কার্যক্রমগুলো চলে। So that is the fact to have the interrelation with the environment with you. অর্থাৎ
সেই কথাটা এখানে বলেছে। আপনার দেখেন যে এখানে একটা গ্রাফ আছে, একটা ফিগার। সবাই একটু লক্ষ্য করেন। Everyone is requesting to look at the graph. সবাই একটু লক্ষ্য করেন। দেখেন আপনি এখানে একটা রিসোর্স বেজ আপনি দেখতে পাচ্ছেন। দেখেন, দেখতে পাচ্ছেন রিসোর্স বেজ? হ্যাঁ? মনে করেন এই রিসোর্স বেসটা হলো কি জানেন? মনে করেন একটা বঙ্গোপসাগর, যেখান থেকে লইট্টা মাছ উৎপাদিত হয়, ইলিশ মাছ উৎপাদিত হয়, সাগরের অসংখ্য মাছ সেখান থেকে উৎপাদিত হচ্ছে। তাকে আমরা বলছি রিসোর্স বেস। অথবা হতে পারে মনে করেন গ্যাসের খনি, যাকে আমরা বলছি প্রাকৃতিক গ্যাসের খনি যেটাকে আমরা বলছি, সেটাও রিসোর্স বেস। তারপরে তেলের খনি রিসোর্স বেস, গাছপালা, পশু পাখি যা সবগুলো আমাদের রিসোর্স বেস। তাহলে এই রিসোর্স বেস। আর দেখেন ব্ল্যাক যে বক্সটা, ব্ল্যাক বক্স মানে বোল্ড করার যে বক্সটা, পুরোটাকে আমরা কি নামে ডাকছি বলেন তো? পুরোটাই হচ্ছে আমাদের ওয়ার্ল্ড অথবা এনভায়রনমেন্ট, অথবা আমরা যাকে বলছি আসলে পৃথিবী। যাকে আমরা আমাদের দেশের প্রেক্ষিতে আমরা তাকে বলতে পারি এটি হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট। তার মানে বোল্ড ব্ল্যাক লাইন যেগুলো বা ব্ল্যাক বক্স যেটি, পুরোটা এটিকে আমরা বলছি কি, এটা হচ্ছে এনভায়রনমেন্ট। এখন দেখেন আপনি সে এনভায়রনমেন্ট এর মধ্যে একটা ছোট স্মল বক্স হচ্ছে রিসোর্স বক্স। আবার সেই রিসোর্স বক্সের সাথে আরেকটা আরেকটা স্কয়ার বক্স হচ্ছে, যেখানে দেখাচ্ছে এনার্জি বক্স। সেখানে আরেকটা পার্ট আছে দেখেন অ্যামিনিটি সার্ভিস বেস। আরেকটা পার্ট হচ্ছে ওয়েস্ট সিঙ্ক। দেখতে পাচ্ছেন আপনারা? জি স্যার। একটু রেসপন্স করবেন এবং প্রত্যেককে আমি অনুরোধ করব আপনারা স্যার যেভাবে গ্রাফকে বোঝাচ্ছি সেভাবে একটু কনসেন্ট্রেট করার জন্য। তাহলে আপনি খুব অনায়াসে বুঝতে পারবেন যে এনভায়রনমেন্টের সাথে ইকোনমি রিলেশনটা কোন জায়গায়। আপনি দেখেন এই রিসোর্স বেস থেকে, আপনি দেখেন রিসোর্স বেস থেকে একটা পার্ট, জাস্ট একটা আপনার তীর দেওয়া একটা চলে আসছে যে রিসোর্স এক্সট্রাকশন। দেখতে পাচ্ছেন রিসোর্স এক্সট্রাকশন? রিসোর্স জি স্যার। এক্সট্রাকশন দেখতে পাচ্ছেন? হ্যাঁ। জি জি স্যার। স্যার। দেখেন রিসোর্স এক্সট্রাকশন মানে কি, আমরা রিসোর্স বেস থেকে রিসোর্স গুলোকে উত্তোলন করে, যেমন মনে করেন বঙ্গোপসাগর থেকে আমরা হিলসা ফিশ উৎপাদন করলাম, মানে তুলে নিলাম, এক্সট্রাক্ট করলাম। অথবা প্রাকৃতিক গ্যাস আমরা সেখান থেকে উত্তোলন করলাম। অথবা রিনিউয়েবল রিসোর্স, নন রিনিউয়েবল রিসোর্স গুলোকে আমরা এক্সট্রাক্ট করলাম। অথবা নন রিনিউয়েবল রিসোর্স গুলোকে আমরা এক্সট্রাক্ট করলাম। তাহলে রিসোর্স এক্সট্রাকশন থেকে সেটা কোথায় আসলো? দেখেন ডিরেক্টলি সেটা আসলো একেবারেই তীরের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এটা একটু নিচে চলে আসছে। নিচে এসে সেটা কোথায় কোথায় আসছে আপনি দেখেন, ডিরেক্টলি আসছে প্রোডাকশন ফার্ম। কোথায় আসছে? প্রোডাকশন ফার্ম। এই প্রোডাকশন ফার্ম মানে কি? মানে তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো একটা রিসোর্স বেস থেকে আমরা যখন এক্সট্রাক্ট করি, সেটা যে কোনো একটা ফার্মের কাছে আসে। মনে করেন তেল উৎপাদনকারী যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে সেই রিসোর্সটা আসলো। আসার পরে আপনি দেখবেন তারা কি করে? সেগুলো ডিরেক্টলি তারা ইন্ডিভিজুয়াল কনজিউমার যারা, তাদের কাছে চলে যায়। তাহলে ইন্ডিভিজুয়াল কনজিউমার কাছে ডিরেক্টলি চলে আসলো, তাহলে কনজাম্পশন ইন্ডিভিজুয়াল। এখন সেখান থেকে সবগুলো প্রোডাক্ট বা রিসোর্স ডিরেক্টলি ব্যবহার করা যায় না হয়তোবা, তখন সেগুলো কিছুটা প্রসেস হয়ে আবার সেগুলো প্রোডাকশন ফার্মে চলে যায়। এবং মজার বিষয় হচ্ছে এই প্রোডাকশন ফার্মে যাওয়ার পর সেখান থেকে আপনি দেখেন প্রোডাকশন ফার্ম থেকে সেগুলো একটু লাস্ট তীর যেটা, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা এখান থেকে ডিরেক্টলি একেবারে ওয়েস্টেজ গুলো চলে যাচ্ছে কোথায়? আপনি দেখেন ডিরেক্টলি ওয়েস্টেজ গুলো চলে যাচ্ছে ওই আবার যে ওয়েস্ট সিঙ্ক যেটা, ওয়েস্ট সিঙ্ক ওয়েস্ট সিঙ্কে সেই বক্সে চলে যাচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে আপনি এনভায়রনমেন্ট থেকে যে রিসোর্স গুলো এক্সট্রাক্ট করেছেন, সেগুলো ফার্মের মাধ্যমে একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তির কাছে যাচ্ছে। আর ওই ব্যক্তি সবগুলোই কনজাম্পশনে ব্যয় করছে না, কিছুটা রেসিডিউয়াল একে বলা হয়, অথবা ওয়েস্টেজ বলা হয়, অথবা গার্বেজ বলা হয়। সেগুলো আবার ওয়েস্টেজ আকারে মানে ওয়েস্ট সিঙ্ক যে বক্সটা সেখানে চলে যাচ্ছে, আবার একটু কনজিউম করছে সে। এবারে খেয়াল করেন আপনি, এটি গেল একটি বিষয়। এরপরে আপনি চলে আসেন আবার এখান থেকে যে প্রোডাকশন ফার্ম গুলো, সেখানে যে আপনার প্রোডাকশন গুলো করে,
সেই জায়গায় আপনি দেখেন কিছু প্রোডাক্ট একেবারে ডিরেক্টলি ক্যাপিটাল গুডস আকারে ক্যাপিটাল স্টকে চলে যাচ্ছে, ক্যাপিটাল গুডস আকারে ক্যাপিটাল স্টকে চলে যাচ্ছে। একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন মোবাইলে। আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন তো, তাই না? জি স্যার। হ্যাঁ, এখন একটু লক্ষ্য করেন আপনি, ক্যাপিটাল স্টকে সেগুলো আসতেছে, ক্যাপিটাল স্টক। তার মানে হলো আপনি যে প্রোডাকশন ফার্ম থেকে এই প্রোডাক্ট ক্যাপিটাল আকারে ক্যাপিটাল গুডস আকারে দেখতে পাচ্ছেন রিসোর্স বেজ যাচ্ছে। তার মানে রিসোর্স বেস থেকে এক্সট্রাকশনের মাধ্যমে সেগুলো কনজিউমারের কাছে যাচ্ছে, প্রোডাকশন বা হয়ে কনজিউমার যাচ্ছে, সেখান থেকে আবার কিছু গুডস ক্যাপিটাল স্টকে যাচ্ছে এবং সেগুলো আবার রিসোর্স বেজে যাচ্ছে। আবার আপনি খেয়াল করেন প্রোডাকশন ফার্ম থেকে ইন্ডিভিজুয়াল ফার্ম থেকে কিছু বিষয়, অর্থাৎ আপনি দেখেন যে মানে ডিরেক্টলি এমিনিটি সার্ভিস আকারে সেগুলো ডিরেক্টলি আবার ইন্ডিভিজুয়ালের কাছে যাচ্ছে। যেমন মনে করেন আপনি মাঝে মধ্যে সুন্দরবন যেতে ইচ্ছে করছে, আপনার সুন্দরবনে যাচ্ছেন, সেখানে ঘোরাফেরা করছেন, আপনি কক্সবাজার যাচ্ছেন, সেখানে মজা করছেন, হ্যাঁ, আপনি কুয়াকাটা যাচ্ছেন, তারপরে হলো আপনি পতেঙ্গা বিচে যাচ্ছেন, সবগুলো হচ্ছে রিক্রিয়েশনাল জোন, যাকে আমরা বলছি প্রাকৃতিক ন্যাচারাল রিক্রিয়েশনাল জোন, যাকে আমরা বলছি অ্যামিনিটি সার্ভিসেস। অর্থাৎ প্রকৃতিতে যেই সাইট গুলো বা যে অংশগুলো আমাদের রিক্রিয়েশনের জন্য কাজ করে, দ্যাট উইল বি কল্ড অ্যামিনিটি সার্ভিসেস। কি সার্ভিসেস? অ্যামিনিটি সার্ভিসেস। এই অ্যামিনিটি সার্ভিসেসটা আমরা পাচ্ছি কোত্থেকে? এনভায়রনমেন্ট থেকে। এবারে আসেন, তাহলে আপনি কি লক্ষ্য করলেন এখানে? এখানে আপনি যেটা লক্ষ্য করলেন যে আসলে প্রত্যেকটি বিষয় এনভায়রনমেন্টের সাথে রিলেটেড। এখানে আপনি দেখেন প্রোডাকশন প্রসেস আকারে আপনি এখানে হয়তো প্রোডাকশন প্রসেস থেকে কিছু জিনিস আপনি ওয়েস্টের মাধ্যমে এদিকে পাঠিয়ে দিচ্ছেন, কোথায়? ওয়েস্ট সিঙ্কে পাঠিয়ে দিচ্ছেন। বাকি বিষয়গুলো কিন্তু আবার রিসাইকেল হচ্ছে, দেখেন রিসাইকেল হয়ে সেগুলো আবার এনভায়রনমেন্টে আপনার প্রোডাকশন ফার্মে চলে আসতেছে। রিসাইক্লিং কাকে বলে, কে বলবে? এনিওয়ান ক্যান ইউ টেল মি অ্যাবাউট রিসাইক্লিং? রিসাইক্লিং কাকে বলে একজন বলেন, পারবেন? স্যার পুনরায় ব্যবহার স্যার করা কোনো ওয়েস্ট কে পুনরায় ব্যবহারযোগ্য করা। স্যার ব্যবহারকৃত কোনো দ্রব্যকে আবার মানে আর কি ব্যবহার উপযোগী করে তোলাকে রিসাইক্লিং বলে। এক্স্যাক্টলি থ্যাংক ইউ সো মাচ ফর ইউর আনসার। মনে করেন আপনার মোস্ট বাসায় ওয়েলকাম। প্লাস্টিক আইটেম আছে, তা আপনি দীর্ঘদিন ব্যবহার করার পর আবার আপনার বাসার পাশে কটকটিওয়ালা এসে বললো যে প্লাস্টিক আইটেম গুলো দিবেন, আমি আপনাদেরকে কটকটি খাওয়াবো। তা আপনি প্লাস্টিক আইটেম গুলো বা অন্যান্য আইটেম গুলো তাকে দিয়ে দিলেন, লোহার আইটেম বা 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 মনে করেন অন্যান্য আইটেম গুলো আপনি দিয়ে কটকটি খাইলেন, সেগুলো আবার প্রোডাকশন প্রসেসে চলে গেল, ফার্মে চলে গেল, সেখান থেকে আবার ক্যাপিটাল গুডস উৎপাদন, মনে করেন সবগুলো প্লাস্টিক যেগুলো আপনার কাছ থেকে তারা পেলো, সেগুলো দিয়ে আবার তারা আরএফএল বালতি অথবা টানি বালতি উৎপাদন করলো, তাকে আমরা বলছি রিসাইক্লিং। আচ্ছা, বাংলাদেশে রিসাইক্লিং কত পার্সেন্ট কেউ বলতে পারলে 10 টাকা পাবেন। তবে নেট দেখতে পারবে না, ইন্টারনেট দেখা ছাড়া। মানে আপনি গুগলে সার্চ না করে এমনি বলতে পারবেন কিনা কেউ? স্যার 40% থেকে 60% এর ভিতর হবে মেবি। তাই? এত পার্সেন্ট হলে তো আমরা লালে লাল হয়ে যেতাম ভাই। হ্যাঁ, আচ্ছা, আমাদের ইকোনমিতে পার্সেন্টেজ অত্যন্ত মিনিমাম 5 to 10% মানে ওয়েস্টেজ কে আমরা কি করতে পারি? রিসাইক্লিং করতে পারি। আচ্ছা, সুইডেন মনে করেন একটা রাষ্ট্র, সুইডেন, ডেনমার্ক একটা রাষ্ট্র, সুইডেন বা ডেনমার্ক, ডেনমার্কের রিসাইক্লিং কত পার্সেন্ট কেউ বলতে পারবেন?
হ্যাঁ, নিঃসন্দেহে 70 থেকে 80% বা 90% কোনো ক্ষেত্রে তাদের রিসাইক্লিং। তাহলে যত বেশি একটা কোশ্চেন আসে, তাহলে যত বেশি পরিমাণ রিসাইক্লিং হবে তত এনভায়রনমেন্টের উপর নির্ভরশীলতা বাড়বে না কমবে? কমবে। স্যার কমবে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ। এবারও ভালো আনসার, ভালো উত্তর দিয়েছেন আপনারা, থ্যাংক ইউ। তাহলে আপনি যত বেশি পরিমাণ রিসাইক্লিং করবেন আপনার গার্বেজ গুলোকে, আপনার ওয়েস্টেজ গুলোকে, আপনার ওয়েস্টেজ ম্যাটেরিয়ালস গুলোকে যখন আপনি রিসাইক্লিং করবেন, তখন আপনাকে পুনরায় আবার ওই এনভায়রনমেন্টের উপর নির্ভর করার পরিমাণটা কমে যাবে। এটি করতে পারলে এনভায়রনমেন্ট কি সাস্টেইনেবল হবে নাকি আনসাস্টেইনেবল হবে? সাস্টেইনেবল হবে। সাস্টেইনেবল। তার মানে হলো, ধরেন আপনি কি করলেন, আপনি মনে করেন লোহা উৎপাদন করতে পারলেন না, কিন্তু আপনি লোহাগুলো কাজে লাগাচ্ছেন। আবার সেই লোহাগুলো একটা নির্দিষ্ট বছরের পর কিছু বছর পর আপনি সেগুলোকে আবার ব্যবহার উপযোগী করলেন, তাহলে আয়রন এক্সট্রাকশনের পরিমাণ প্রকৃতিতে কমে যাবে। তখন আপনার এনভায়রনমেন্ট কি হবে? সেফ হবে বা সাস্টেইনেবল হবে। আপনি প্রচুর পরিমাণ গাছ কেটে ফেললেন, সেগুলোকে আপনি কাজে লাগালেন এবং সেগুলোকে যদি আপনি আবার ব্যবহার উপযোগী করতে পারেন যে কোনো ভাবে, তাহলে সেগুলো আবার আপনার গাছের নির্ভরতা, গাছ কেটে ফেলার যে নির্ভরতা, সেটা কমে যাবে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, জাস্ট ইউ আর অবজার্ভিং রিসাইক্লিং ওয়ার্ক অ্যাজ এ প্যারামিটার টু সেভ ইউর এনভায়রনমেন্ট। ওকে, তাহলে আমরা এটা পেলাম। আচ্ছা, এখন আপনি লক্ষ্য করেন, এই যে প্রোডাকশন প্রসেস থেকে শুরু করে কনজিউমার থেকে রিসোর্স এক্সট্রাকশন থেকে শুরু করে প্রতিটি বিষয় কিন্তু আপনি দেখেন, লক্ষ্য করেন, আপনি যদি তাকান তাহলে এই বর্ডারটা যদি আপনি এনভায়রনমেন্ট কল্পনা করেন, তাহলে সমস্ত ইকোনমিক অ্যাক্টিভিটি, যে রিসোর্স এক্সট্রাকশন, রিসোর্স বেসড প্রোডাকশন, কনজাম্পশন, এভরিথিং, ক্যাপিটাল গুডস, সবগুলো কিন্তু এই মানে যা আপনার এই সবগুলো হচ্ছে কোথায়? এনভায়রনমেন্টের ভিতরে, এবং ইউ ক্যান নট ডিনাই দ্য প্রোডাকশন প্রসেস উইদাউট এনভায়রনমেন্ট। এবং আপনার এভরি অ্যাক্টিভিটি দ্যাট ইউ আর ডুইং ইন দ্য ইকোনমি ইজ হ্যাপেনিং ইনসাইড দ্য এনভায়রনমেন্ট। আমি আবার বলছি, every activity is taking place is in the environment, inside the environment. That's why you are just totally dependent on environment. আপনি টোটালি এনভায়রনমেন্টের সাথে ডিপেন্ডেন্ট। এই জন্য আপনাকে বলা হচ্ছে ইকোনমি এনভায়রনমেন্ট ইন্টারডিপেন্ডেন্সের কারণে আমরা মূলত এনভায়রনমেন্টে সমস্ত কার্যক্রমগুলো করে থাকি। সেটা প্রোডাকশন প্রসেস থেকে শুরু করে, রিসোর্স এক্সট্রাকশন থেকে শুরু করে, রিসোর্স কনজাম্পশন পর্যন্ত, ওয়েস্ট গুলোকে রিসাইক্লিং পর্যন্ত, আবার সেগুলোকে ওয়েস্ট আকারে আবার যদি আমি থ্রো করি, মনে করেন কিছু ওয়েস্টেজ আছে কোনোভাবে রিসাইক্লিং করা যাচ্ছে না, যেমন ডোন্ট টেক ইট আদারওয়াইজ, মনে করেন আপনার বাসার সামনে যে একটা গার্বেজ আছে, হ্যাঁ, একটা ওয়েস্ট সিঙ্ক আছে, সেখানে যখন আপনি প্রোডাক্ট মানে আপনার গার্বেজ গুলো নিয়ে ফেলে দিবেন, মনে করেন 2 দিন যদি সেখানে থেকে যায়, এই গার্বেজ গুলো পচে যাবে, পচে সেখানে একটা দুর্গন্ধ তৈরি হবে। তাহলে এই দুর্গন্ধটা কোথায় যাচ্ছে, আবার কে বলবেন? দুর্গন্ধটা কোথায় চলে যাবে? বাতাসের সাথে মিশে যাবে, তাহলে সেই বাতাসকে আপনার পলিউট করে দেবে। সো এনভায়রনমেন্ট সেটাকে এক্সট্রাক্ট করে নিচ্ছে, শুষে নিচ্ছে। এটিকে বলা হচ্ছে দ্য ইন্টারডিপেন্ডেন্স বিটুইন ইকোনমি এন্ড এনভায়রনমেন্ট। ক্লিয়ার এভরিওয়ান? জি স্যার। এরপরে আসেন, এই বিষয়টাকে এখানে বলছে যে দেখেন, তাহলে এই এনভায়রনমেন্ট কিভাবে 4টা কাজ করে। দেখেন এনভায়রনমেন্ট কয়টা কাজ করে? 4টি কাজ। কয়টি কাজ করে এনভায়রনমেন্ট? 4টি কাজ। দেখেন, 1 নাম্বার হচ্ছে সোর্স অফ রিসোর্স ইনপুট, মানে কি সকল ধরনের রিসোর্স আপনি পাচ্ছেন এনভায়রনমেন্টে। আপনি মনে করেন আমার অনেক ছাত্র বলে, স্যার মোবাইল কি আর এনভায়রনমেন্ট থেকে তৈরি হয়েছে? পায় নাই, মোবাইল তো এমনি কোন একটা কোম্পানি তৈরি করছে।
তো আপনাকে যদি জিজ্ঞেস করি মোবাইল মনে কর Xiaomi ফোন, আমি এখন যেটা দিয়ে ক্লাস নিচ্ছি, তাহলে Xiaomi ফোনের প্রতিটি ইনপুট মানে প্রতিটি এলিমেন্টস আপনার তারা এনভায়রনমেন্ট, যেমন সেটা হতে পারে কেমিক্যাল আইটেম, হতে পারে সেটা কেমিক্যাল আইটেম, দ্যাট অলসো হ্যাজ বিন ক্রিয়েটেড বাই দ্য এনভায়রনমেন্ট। তাই নয় কি? আপনি দেখেন আপনার ঘরে যতগুলো আইটেম আছে, আপনি দেখেন প্রতিটি আইটেমের উৎপত্তি কিন্তু একেবারে বিগিনিং অরিজিনাল র হচ্ছে এনভায়রনমেন্ট থেকে নেয়া। এমন কোন আইটেম আপনি খুঁজে পাবেন না যেটা এনভায়রনমেন্ট থেকে নেয়া নেই। এরপরে আসেন সোর্সেস অফ অ্যামিনিটি সার্ভিসেস। আপনি মনে করেন ফয়েজ লেকের মধ্যে একটা আর্টিফিশিয়াল একটা মানে মানে একটা রিক্রিয়েশনাল একটা জোন তৈরি করলেন, আর্টিফিশিয়াল আপনার কাছে মনে হচ্ছে, কিন্তু আপনি দেখবেন এটিও পরিবেশ দ্বারা প্রভাবিত। তার মানে হচ্ছে সকল ধরনের অ্যামিনিটি সার্ভিসেস ইউ আর গেটিং ফ্রম এনভায়রনমেন্ট। পড়াশোনা করি। তাহলে আমরা সেকেন্ড পয়েন্টটা পেলাম, এনি কাইন্ড অফ রিক্রিয়েশনাল সার্ভিসেস ইউ আর গেটিং ফ্রম এনভায়রনমেন্ট। থার্ড হচ্ছে আপনি দেখেন রিসেপটেকলস অফ ওয়েস্ট, মানে কি, অর্থাৎ আপনি যে কোনো ধরনের পণ্যই এনভায়রনমেন্টে নিক্ষেপ করেন না কেন সেটি হয়ে যাবে, সেটাকে রিসিভ করবে কে? এনভায়রনমেন্ট। মনে করেন ডোন্ট টেক ইট আদারওয়াইজ, মনে করেন জসিম স্যার, তাহলে জসিম স্যার যদি মনে করেন আল্লাহ মাফ করুক, জসিম স্যার এসেছেন পৃথিবী থেকে, মানে মায়ের পেট থেকে আসলেন, আল্লাহ তাআলা ওনাকে পাঠিয়েছেন মায়ের পেটের মাধ্যমে বা এর মাধ্যমে। এখন সেই জসিম স্যারকে আবার পৃথিবীতেই থাকলেন, মারা যাওয়ার পর জসিম স্যারকে কোথায় রাখবেন? হয়তো কবরে রাখবেন বা সাগরে অথবা সিটায় অথবা বিভিন্ন জায়গায়, তাই না? কোনো না কোনো জায়গায় তো সেটা চলে যাবে। তাহলে সেটা কি? সেটা এনভায়রনমেন্ট। আপনি যদি মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেন তাহলে আপনাকে কবর দেবে, তার মানে মাটিতেই যাবে, মাটিও পরিবেশের উপাদান। আপনি সাগরে যাবেন, সাগরে মনে করেন সাঁতার কাটতে গেলেন, আপনি ডুবে চলে গেলেন, তাহলে সেটা কি? এবং আপনার বডিটাও পাওয়া গেল না ফর এক্সাম্পল, তাহলে সেটাও কি? তাহলে আপনি দেখেন এভরি টাইম এনভায়রনমেন্ট ইজ ওয়ার্কিং অ্যাজ এ রিসেপটেকল, as a receiver of every items. Fourth হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, it provides life support services. Life support services মানে বুঝেন? কেউ বলতে পারবেন? Can anyone mention that? তার মানে বেঁচে থাকার জন্য আমাদের যেগুলো দরকার। আর অক্সিজেন। Exactly. আপনি যখন পানি। আপনাকে বাঁচিয়ে রাখার জন্য আপনাকে খেতে হয়, আপনি কি কি খান, আপনি আপনার সবচেয়ে প্রয়োজনীয় উপাদানগুলো সবগুলো আপনি এনভায়রনমেন্ট থেকে পাচ্ছেন। আপনি অক্সিজেনটা পাচ্ছেন এনভায়রনমেন্ট থেকে, আপনি পানি পাচ্ছেন এনভায়রনমেন্ট থেকে, আপনি খাবার পাচ্ছেন এনভায়রনমেন্ট থেকে, আপনি জ্বালানি পাচ্ছেন এনভায়রনমেন্ট থেকে। মানে আপনার ভোরে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার পর্যন্ত এবং ঘুমের মধ্যেও আপনি এনভায়রনমেন্টের মধ্যে অবস্থান করেন এবং এনভায়রনমেন্ট থেকে সেগুলো নেন। আল্লাহ তাআলা এমন একটি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা এমন একটি কমপ্লেক্স ওয়েব বা কমপ্লেক্স নেট পৃথিবীতে তৈরি করে দিয়েছেন, যার মাধ্যমে আপনি একটা কমান্ডের মাধ্যমে পৃথিবীতে আসতেছেন, আবার ওই কমান্ডের মানে কন্ট্রোলের মাধ্যমে আপনি পৃথিবীতে অবস্থান করছেন, এবং আবার ওই একটি কমান্ডের মাধ্যমে আপনি আবার পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন এবং এনভায়রনমেন্টে ফিরে যাচ্ছেন। এই যে কমপ্লেক্স ওয়েব অর কমপ্লেক্স নেটওয়ার্ক, এর মাধ্যমে যে আপনি অবস্থান করছেন এটিকে বলা হচ্ছে লাইফ সাপোর্ট সার্ভিসেস। যেমন আপনি চিন্তা করেন ১ মিনিট যদি আপনি অক্সিজেন না পান আপনার কি অবস্থা হবে? আপনি কি বাঁচতে পারবেন? বাঁচতে পারবেন না। আপনি যদি মনে করেন যেমন বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে মানুষ হাসি দেয়, হাসি দিলে হাসি দেওয়ার সাথে সাথেই কিন্তু তার হৃদয় স্পন্দন 10 সেকেন্ডস বা 2 সেকেন্ড 3 সেকেন্ডস এর জন্য বন্ধ থাকে। এটা মানুষ আসলে মারা যাওয়ার কথা। কিন্তু আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে মানুষ ওই সময়টুকুতেও বেঁচে থাকে। কিন্তু যখন মানুষের মানে জাস্ট চলে যায়, পৃথিবী থেকে যাওয়ার সময় হয়ে যায়, তখন কেউ তাকে আটকিয়ে রাখতে পারে না। কেউ না, নো ওয়ান। এবং এখনো পর্যন্ত পৃথিবীতে এমন কোনো
মেডিসিন অথবা এমন কোনো যন্ত্র অথবা এমন কোনো বৈজ্ঞানিক আবিষ্কার হয়নি যা দিয়ে মানুষ ইনফিনিট টাইম পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকতে পারে। পেরেছে কি কেউ? না স্যার। আমি না আপনি স্যার। কি আমরা কি ইনফিনিট টাইম পর্যন্ত কি কেউ বেঁচে থাকবো? জসিম স্যার কি এরকম ৫০০ বছর বা ৫০০,০০০ বছর পর্যন্ত জসিম স্যার এভাবে ক্লাস নিতে পারবে? না স্যার। এইজন্য দেখবেন একটা প্রশ্নের জবাব দিই আপনাদেরকে। নাস্তিকরা সবসময় একটা কোয়েশ্চেন করে ইসলামিস্ট যারা তাদেরকে যে বলেন, ঠিক আছে সবকিছুই মেনে দিলাম, মেনে নিলাম। তাহলে রুহটা কি বলেন? রুহ, রুহটা কি? অর্থাৎ আপনি যেটা বলছেন যে মানে মানুষের শরীরের ভিতরে কি একটা থাকে সেটা দিয়ে মানে মানুষ জীবন পায়, আবার এটা না থাকলে জীবন পায়। তাহলে রুহটা কি? তখন সায়েন্স যারা তারা বলছে রুহ নামে আসলে পৃথিবীতে কিছুই নেই। কারণ রুহটা দেখা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না। এটি আবার কি? হ্যাঁ, এটা রুহ। তারপরে আবার নাস্তিক যারা তারা বলে রুহ নামে কোনো কিছুই নেই পৃথিবীতে। অস্তিত্বও নেই। তারপরে অন্যান্য যারা আছে বিভিন্ন জন বিভিন্নভাবে তাদের এনালাইসিস গুলোকে দাঁড় করিয়েছে। যে রুহ নামের কোনো কিছুই পৃথিবীতে নাই আসলে। এটা একটা ওরা বিজ্ঞানীদের ভাষায় বা অন্যজনের ভাষায় বলে। কারণ তারা তো দেখতে পায় না। বিজ্ঞানের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে সে সবকিছুকে দেখতে চায়। সে সবকিছুকে ছুঁতে চায়, সে সবকিছুকে অনুভব করতে চায়। কিন্তু পৃথিবীতে আপনি এখনো বিজ্ঞানের আসলে অ্যাডভান্সমেন্ট হয়েছে সর্বোচ্চ 10% অথবা 15%। বিজ্ঞানীদের অ্যাডভান্সমেন্ট এখনো হয়তো প্রথম আসমান ব্যাপী তাদের অ্যাডভান্সমেন্ট গুলো আছে। দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, ষষ্ঠ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমানের কথা বলা হচ্ছে। কিন্তু সেই যে দ্বিতীয় থেকে শুরু করে সপ্তম আসমান পর্যন্ত সময়ে কি পরিমাণ সেখানে মানে আসলে আল্লাহ তাআলার সৃষ্টির অস্তিত্ব বা মানে আল্লাহ তাআলার যে হিকমা গুলো সেখানে অবস্থান করছে, কৌশলগুলো অবস্থান করছে, এটা কি বিজ্ঞান সেখানে যেতে পেরেছে? পারেনি। নিঃসন্দেহে তারা এখনো প্রথম আসমানেই তাদের সমস্ত গবেষণা। তারা অন্য কোনো আসমানে তারা যেতেই পারে না। অথচ প্রথম আসমানটা হচ্ছে দ্বিতীয় আসমান তুলনায় একটা সামান্য একটা সর্ষা দানার মতো। আবার এর পরের আসমানটা ওই আসমানের তুলনায় শস্য দানার মতো। ইটস এ বিগ মানে এটা আপনি মানুষের কল্পনার বাহিরের একটি জগৎ। মানে কল্পনার বাহিরে এগুলো আসলে। তাহলে এই রুটা কি? রুটাকে কোরআন বলছে এটি হচ্ছে কমান্ড। When this command will be given, it will enter into the body. When this command will be out, then the ruh or the command or this asset, this one will go out from the body. এবং বডি থেকে চলে যাওয়ার সাথে সাথে আপনি বলছেন ইটস এ ডেড বডি। আপনি বলছেন ইটস এ লাশ। হ্যাঁ? সো ইটস এ ডেড বডি কে আপনি কেন তাহলে এটি আপনি চিন্তা করেন। এটি আসলে মূলত আপনি দেখতে পাচ্ছেন যে আপনার প্রতিটি আইটেম কিন্তু এনভায়রনমেন্ট এর সাথে রিলেটেড। প্রত্যেকটি বিষয়। এবং আপনি দেখবেন যে নাস্তিকরা সর্বশেষ পর্যায়ে কোন যুক্তিতে না পারলে তারা চলে আসে যে এটা হচ্ছে প্রকৃতি। আমার প্রশ্নটা হলো আসলে প্রকৃতি মানে কি? প্রকৃতি someone has created this one. আমি এখনো পর্যন্ত পৃথিবীতে এমন কোন বস্তু পাইনি যে যেটা কেউ না কেউ সৃষ্টি করেছেন। মানে সে কেউ না কেউ সৃষ্টি করেনি এরকম কোন বস্তু পায়নি। সেটা হতে পারে জড় বস্তু, সেটা হতে পারে জীব বস্তু। আপনি দেখেন যেকোনো একটা জড় বস্তুকে রিসিভ দেয় কে? মানুষ। মনে করেন আপনার একটা গাছ ছিল, গাছ থেকে কেটে আপনি ডাইনিং টেবিল বানিয়েছেন, ডাইনিং টেবিল থেকে চেয়ার বানিয়েছেন, চেয়ার বানিয়েছেন, ডাইনিং টেবিল বানিয়েছেন, খাট বানিয়েছেন। সবগুলো কিন্তু আপনি গাছ থেকে নিয়েছেন। তাহলে গাছটা হচ্ছে আসলে প্রকৃতি। আপনি যেটা বলছেন। তারপর আপনি মনে করেন একটা খরগোশ নিয়ে আসতেছেন বাজার থেকে কিনে। কিন্তু সেই খরগোশটা আসলে প্রাণ দিয়েছে কে? সেই খরগোশ আ সেই খরগোশের বাচ্চাকে প্রাণ দিয়েছে কে? কোত্থেকে আসলো সেটি? এই যে এনালাইসিস গুলো সেখানে অবশ্যই আপনি দেখবেন যে একটা বৃহত্তর একটি শক্তি অথবা বৃহত্তর একটি ফোর্স অথবা বৃহত্তর একটি কন্ট্রোল অথবা বৃহত্তর একটি নিয়ন্ত্রণ সারা পৃথিবীতে রয়েছে। সারা পৃথিবী এবং তিনি সেই নিয়ন্ত্রণ করতে গিয়ে কখনো ক্ষান্ত হন না। তিনি কখনো ঘুমান না। তিনি অর্থাৎ তার পুরো সৃষ্টিটা সম্পর্কে তিনি অবগত। তিনি হচ্ছেন আলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। He has created the whole environment for the welfare of the human being. তিনি মানুষ এবং মানব জাতির কল্যাণের জন্যই এই পৃথিবীটাকে তিনি আবিষ্কার করলেন বা সৃষ্টি করলেন বা এই পৃথিবীটাকে তিনি তৈরি করলেন। এখন আমার প্রশ্নটা হলো এই পৃথিবীর তৈরি করা একটা কমপ্লেক্স ওয়েভ হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট।
কমপ্লেক্স ওয়েভ হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট। তাহলে এই এনভায়রনমেন্ট আপনাকে কি দিচ্ছে? আপনি সমস্ত ইনপুট গুলো পাচ্ছেন এনভায়রনমেন্ট থেকে, সমস্ত রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস পাচ্ছেন এনভায়রনমেন্ট থেকে, এবং এনভায়রনমেন্ট আবার সমস্ত আবর্জনা গুলোকে আবার অ্যাকসেপ্ট করছে। আবার আপনি সেখানে আপনাকে বাঁচিয়ে রাখার জন্য, শুধু আপনি নয় মাই ডিয়ার স্টুডেন্টস, ইউ আর নট অনলি a creature to survive in the world, but thousand creatures available in the world. আপনি দেখেন সারা পৃথিবীতে অসংখ্য প্রাণী পৃথিবীতে বিরাজমান। আপনি দেখেন সমুদ্রের যদি তিমির দিকে আপনি তাকান, অথবা হাঙরের দিকে তাকান, অথবা আপনি কোনো বন্য হাতির দিকে তাকান, আপনি দেখবেন আপনার তুলনায় সে 1000 গুণ বেশি বড়। কিন্তু তাকে আপনি তার কোনো দায়িত্ব আপনি নেন নাই। সামান্য একটা দায়িত্ব, আপনি পার্লামেন্টারি মেম্বার হইছেন, তারপরে এলাকার ৩০০ বা এলাকায় হয়তো ৫০,০০০ মানুষ বসবাস করে আপনার এলাকায়। আপনি এই ৫০,০০০ মানুষকে যে টাকাগুলা তাদের জন্য নির্ধারণ করা হয়েছে, আপনি সেগুলোও খেয়ে ফেলতেছেন। আপনি ৫ বছর ক্ষমতায় থাকতেছেন। আগে ছিল আপনার ৫ গন্ডা জমি, এখন হয়ে গেছে ৫,০০০ গন্ডা জমি। হ্যাঁ? এই যে আপনি মানে সামান্য একটা দায়িত্বকে আপনাকে দিয়েছে, ভেরি মিনিমাম। সেই দায়িত্ব পেয়ে আপনি আ সবকিছু জবরদখল করে ফেলছেন। অথচ একটু স্যার আসসালামু আলাইকুম। স্যার কেমন আছেন আপনি? স্যার আমার তো একটা ক্লাস চলছে, আমি ক্লাসটা একটু শেষ করেই সুযোগ করে জয়েন করবো আর কি স্যার, ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার ইনশাআল্লাহ। জি। স্যার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Okay, so is it clear to you, my dear student? আপনারা কি বুঝতে পেরেছেন? তাহলে জি আমরা স্যার। জি স্যার। দুটো টপিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ইকোনমি এনভায়রনমেন্ট ইন্টারঅ্যাকশন, সেখানে আমরা ফাংশন এনভায়রনমেন্টের ফাংশন গুলো আমরা দেখলাম ভালোভাবে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? এখান থেকে আমরা বুঝলাম যে these environmental function interact, these environmental functions interact with one another in various way and may be mutually exclusive. মানে কি? আমরা একটা থেকে আরেকটাকে আলাদা করতে পারি না। We cannot differentiate between one to another. অর্থাৎ একটির সাথে একটি অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। তার মানে we cannot deny the interrelation between economy and environment. Is it clear to you, everyone? Yes, sir. Okay. আসেন এবার এগুলো অবশ্যই আমরা পড়ছি, রিনিউয়েবল রিসোর্স, নন রিনিউয়েবল রিসোর্স, স্টক রিসোর্স, ফ্লো রিসোর্স। স্টক রিসোর্স গুলো আবার দুই প্রকার, রিনিউয়েবল, নন রিনিউয়েবল রিসোর্স হচ্ছে এনার্জি রিসোর্স, মিনারেল রিসোর্স। আপনারা জানেন যে এনার্জি রিসোর্স মানে তেল, গ্যাস এগুলো, আর মিনারেল রিসোর্স গুলো তো খনিজ সম্পদ গুলো। আর রিনিউয়েবল রিসোর্স কোনগুলো? যেমন সাগর বা সমুদ্রের মাছ রিনিউয়েবল, গাছ রিনিউয়েবল, হ্যাঁ, গবাদি পশু রিনিউয়েবল, হ্যাঁ, তারপরে হলো আপনার এই মানে যেগুলো আসলে একবার উৎপাদন কনজিউম করলে আবার উৎপাদন করা যায়, রিজেনারেট করা যায়, সেগুলো হচ্ছে রিনিউয়েবল রিসোর্সেস। আবার নন রিনিউয়েবল রিসোর্সের মধ্যে কতগুলো আছে রিসাইক্লেবল, আর কতগুলো আছে নন রিসাইক্লেবল। যেমন গ্যাস হচ্ছে নন